প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। হায় রাজদা, আমার নাম আয়ুষ ভৌমিক। এই ঘটনা আমাদের পরিবারের সাথে ঘটেছিল। তখন আমাদের নিজেদের নতুন বাড়ি হচ্ছিল। সেই সময়টায় আমরা ভাড়া বাড়িতে ছিলাম। জায়গাটা ছিল শহরতলি অঞ্চলে, একটু সুনসান জায়গা, জনবসতিও কম। আমরা যেই বাড়িতে ভাড়া ছিলাম তার পেছনেই ছিল একটা বাঁশবাগান, আর তার পাশেই একটা ছোট্ট কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে থাকতো একজন ভদ্রলোক, তার স্ত্রী এবং তাদের ছেলে। কয়েকদিন যাবৎ সেই ছেলেটিকে দেখতে পাচ্ছিলাম না। সেই ছেলেটি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো আর আমার সাইকেল চালাতো। আমার বয়স তখন অনেকটাই কম ছিল। বাবা আমাকে একটা ছোট্ট সাইকেল কিনে দিয়েছিলেন। পাশের কুঁড়ে ঘরে থাকা সেই ছেলেটা মাঝে মাঝে আমাদের বাড়িতে এসে আমার সেই ছোট সাইকেলটা আমাদের উঠোনে চালাতো। একদিন রাতের ঘটনা, আমার মা হঠাৎ করে দেখছে যে উঠোনে কেউ সাইকেল চড়ে বেড়াচ্ছে, কিন্তু সাইকেলে কোনো আরোহী বসে নেই। মা প্রচন্ড ভয় পেয়ে যায় আর অন্য ঘরে চলে যায়। আমাদের ভাড়া বাড়ি থেকে বেরিয়ে সামনে যে বড় উঠোন, তারপরেই আছে আমাদের মেন গেট। সেই মেন গেটে একটা বড় তালা ঝোলানো থাকতো রাতের বেলায়। অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো এটাই যে সেই মেন গেটের তালা কেউ দিয়ে আসলে কিছুক্ষণ পর দেখা যেত যে সেই তালা খোলা অবস্থায় পড়ে রয়েছে আর সেই গেটের আঁকশিতে ঝুলছে। আমি একদিন নিজে গিয়ে রাতের বেলায় সেই তালা লাগিয়ে এলাম। তার কিছুক্ষণ পর গিয়ে আমি দেখি যে সত্যি সেই তালা খোলা অবস্থায় পড়ে রয়েছে। আগেই বললাম যে পাশের বাড়ির সেই বাচ্চাটিকে আমি অনেক দিনই দেখতে পাচ্ছিলাম না। তো একদিন মা গিয়ে পাশের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলো আর মুখ চুন করে ফিরে এলো। আমি মাকে জিজ্ঞাসা করলাম যে, কি গো, বাপন আর আসে না আমার সাইকেল চালাতে? এখানে আগে বলা হয়নি যে সেই বাচ্চাটির নাম ছিল বাপন। আরেকদিন রাতের ঘটনা, সেই দিন আমার বাড়িতে একজন বন্ধু এসেছে আর আমি তার সাথে খেলছি। সন্ধে নেমেছে, উঠোনেই খেলছিলাম। হঠাৎ দেখি যে আমার বাবা বাড়ির পেছন দিকের গেট দিয়ে বাঁশবাগানের দিকে চলে গেল। তবে তার কিছুক্ষণ পর আমাদের মেন গেট খুলে বাবাকে ভেতরে আসতে দেখলাম। দৌড়ে গিয়ে আমি আর আমার বন্ধু জিজ্ঞাসা করলাম, বাবা, তুমি সামনের গেট দিয়ে এলে, এই তো কিছুক্ষণ আগে পেছনের বাঁশবাগানে গেছিলে। বাবা একটু চমকে গিয়ে বলল, কোথায়? আমি তো যাইনি। আমার বন্ধুও তখন বলে উঠল, হ্যাঁ গো কাকু, তুমি গিয়েছিলে, আমরা দেখলাম। বাবা বলল, আমি তো রাস্তার মোড়ের দোকানে গিয়েছিলাম, আমি আবার বাঁশবাগানে যাব কি করে? আমি আর আমার বন্ধু দুজনেই অবাক হয়ে গেলাম। একটা জিনিস লক্ষ্য করতে আরম্ভ করলাম যে বাবা মায়ের মুখটা যেন কেমন থমথমে। একদিন রবিবার আমার বায়নাতে বাড়িতে চিকেন রান্না হয়েছে। রাতে চিকেন কষা আর রুটি খাওয়া হবে। বাবা মা আর আমি একসাথে বসে ডিনার করছিলাম। ঠিক সেই সময় হঠাৎ আমার নজরটা যায় আমাদের ঘরের জানলার দিকে। দেখতে পেলাম একটা বাচ্চা ছেলে সেই জানলায় দাঁড়িয়ে রয়েছে। আমি জানলার দিকে তাকানো মাত্রই সেই বাচ্চাটি সাট করে জানলার পাশ থেকে সরে গেল। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে বললাম, হেই, কে কে? বাবা, মা, দেখো, ওখানে কেউ দাঁড়িয়েছিল। আরে বাপন না? বাবা বলল, ও কিছু না, তুই ভয় পাস না। আমি বাবাকে বললাম, ভয় পাস না মানে? ও কে ছিল? তুমি দেখেছো নাকি? মা বলল, চল বাবা, শুয়ে পড়, এমনিতেই অনেক রাত হয়েছে, আর জাগতে নেই। আমি মাকে বললাম, ব্যাপারটা কি বলো তো? তোমরা কি কিছু লুকাচ্ছ আমার থেকে? ওটা কে ছিল, তোমরা কি কিছু জানো? মা বাবা আমাকে কিছুই বলল না। তবে সেই দিন রাতে আমার ঘুম আসলো না। বারবার জানতে ইচ্ছে করছে যে ওটা কি ছিল, ওটা কি বাপন? বাপন তো এমন ভাবে লুকিয়ে জানলা দিয়ে দেখবে না, ও তো আমাদের বাড়িতে আসে। পরের দিন সকালবেলায় আমি মাকে চেপে ধরলাম, বললাম, মা, তুমি নিশ্চয়ই কিছু জানো, তুমি বলো, তোমার আর বাবার মুখটা কেমন থমথমে, কি লুকাচ্ছ আমার থেকে? মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁদো কাঁদো হয়ে বলল, ওই পাশের কুঁড়ে ঘরের যে ছেলেটি বাপন, সে বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে গিয়েছিল। তারপর সে আর ফিরে আসেনি, পুকুরের গভীর জলে তলিয়ে গেছে। আমি ওদের বাড়িতে যখন বাপনের খোঁজ নিতে গিয়েছিলাম তখনই ব্যাপারটা জানতে পেরেছিলাম। তারপর আমি তার বাবা মাকে জানাই যে আমাদের বাড়িতেও নানান সব ভৌতিক ঘটনা ঘটে যাচ্ছে।
তারাও জানায় যে তাদের অপঘাতে মৃত ছেলের অতৃপ্ত প্রেতাত্মা তাদেরও শান্তিতে থাকতে দিচ্ছে না। তাদের বাড়িতেও চলছে নানান রকম উপদ্রব। বাপন যে মারা গেছে এটা জেনে আমি সেদিন প্রচন্ড কষ্ট পেয়েছিলাম। পরে জেনেছিলাম যে তার মা বাবা তার নামে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে এসেছিল। তারপর আর কোনো ভৌতিক ঘটনা তাদের বাড়িতে এবং আমাদের বাড়িতেও আর ঘটেনি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল প্রথম ঘটনা। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 219 নম্বর এপিসোডে। প্রথম ঘটনা পাঠিয়েছিল আয়ুষ ভৌমিক। প্রথমবারের জন্য আয়ুষ আমাদের ঘটনা পাঠাচ্ছে। ওর পাঠানো ছোট্ট একটি ঘটনা দিয়ে আজকের এপিসোড শুরু করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। আয়ুষ আমাকে আরো লিখেছে যে প্লিজ আমার ঘটনাটি পড়বেন রাজদা, যদি ভালো লাগে আপনার প্রেতপক্ষ চ্যানেলে পড়ে শোনাবেন। আমার নাম আয়ুষ, পশ্চিমবাংলার বিষ্ণুপুর থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ রাজদা, তুমি খুব ভালো থেকো। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আমাদের বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি। একটা জমজমাট ঘটনা ও পাঠিয়েছে, তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 219 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। প্রিয় রাজদা, প্রথমে আমার ভালোবাসা নিও। আমি দীর্ঘদিন শারীরিক অসুস্থতার জন্যে তোমাদের কাছে ঘটনা পাঠাতে পারিনি, তাই জন্যে আন্তরিকভাবে দুঃখিত। আজ আমি যে ঘটনাটা বলতে চলেছি সেই ঘটনা একটি মন্দিরকে নিয়ে। ঘটনাটি 1500 শতাব্দীর। মানুষের মুখে মুখে এই ঘটনা প্রচারিত হতে হতে আজকের দিন অবধি অনেকের মুখেই এই ঘটনা শোনা যায়। তেমনি একজনের কাছ থেকে এই ঘটনা জোগাড় করেছি। সেই মন্দিরের ছবি আমি পাঠালাম, প্রয়োজন হলে তুমি দেখাতেও পারো। আর সেই মন্দিরের ভিডিও খুব শিগগিরই পাঠাবো। শুরু করছি ঘটনা। এই ঘটনা আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাগড়া এলাকার জমিদার মশাই গোবিন্দ পালের দুই ছেলে লক্ষণ পাল আর রামপাল। গোবিন্দ পালের বড় ছেলে লক্ষণ পাল ছিল অতি চালাক কিন্তু দয়ালু। সে প্রজাদের দুঃখ কষ্ট বুঝত, কিন্তু অন্যদিকে রামপাল ছিল একেবারে নিজের দাদার বিপরীত। সে সবসময় মদ্যপান আর নর্তকীদের মাঝে সারা দিন কাটাত। গোবিন্দপাল তার বড় ছেলের জন্যে পাশেরই গ্রামের একটি মেয়েকে পছন্দ করে আর শুভ দিন দেখে তাদের বিয়ে দিয়ে দেয়। গ্রামের নাম ছিল রূপনগর। লক্ষণপাল তার বাবার কোনো কথায় অবাধ্য হতো না, তাই সেও চুপচাপ বাবার মর্জিতে বিয়ে করে নিল। কিন্তু বিপত্তি ঘটল এখানেই। ছোট ছেলে রামপালের চোখ পড়ে গেল তার বৌদির ওপর, কারণ সে গ্রামের মেয়েদের জোর করে তার নর্তকী আশ্রমে নিয়ে যেত তার নিজের ভোগ বিলাসিতার জন্য। বৌদি তার বড্ডই সুন্দর, নাম তার ইন্দুমালা। বড় ছেলে লক্ষণপাল ইন্দুমালাকে পেয়ে খুব খুশি, কিন্তু ওইদিকে রামপাল যন্ত্রণায় ছটফট করছে ইন্দুমালার রূপ দেখে। বয়স তার 16 কি 17। ইন্দুমালা যেন রামপালের চোখে অপূর্ব এক নারী। এমন নারী সে কোনো দিন চোখে দেখেনি। সে যেন তেন ভাবে তার বড় বৌদি ইন্দুমালাকে চায়। তার আর মন সইছে না। মদ্যপান না, নর্তকীদের নাচ নয়, কোনো কিছুতেই সে ভুলে থাকছে না। সবসময় ইন্দুমালার চিন্তা। যখন ইন্দুমালা তার বড় দাদার সাথে থাকে তখন রামপালের মনে হয় দাদাকে খুন করে দিলে কেমন হয়, তাহলেই তো রাস্তা ফাঁকা। রামপালের এক বন্ধু তাকে পরামর্শ দিল যে তোমার বৌদি শুনেছি ঠাকুর দেবতায় বিশ্বাসী, তার জন্যে একটা মন্দির তৈরি করো, তাহলেই তার মন পাবে। রামপাল তার কথায় সম্মতি জানিয়ে মনে মনে ভাবল যে বাহ, উত্তম প্রস্তাব, ইন্দুমালাকে একটি মন্দির গড়িয়ে দেব। যথারীতি সে মন্দিরের কাজ শুরু করে দেয়। এদিকে ইন্দুমালার প্রতি সে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছে যে সে মদ্যপান ছেড়ে দিয়েছে। নর্তকীদের তার আর মনে ধরে না। কয়েক মাসের মধ্যেই বিশাল এক মন্দির তৈরি করে রামপাল, কিন্তু মন্দিরের নাম রাখে ইন্দুমালা। যা দেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবাই তার ওপর অনেক ক্ষেপে যায়। এমনকি তার পরিবারের দাদা বাবা সকলেই রেগে গিয়ে বলে, দেবদেবীর নাম না রেখে তুমি ইন্দুমালার নাম কেন রাখলে? এদিকে রামপালও কম চালাক নয়। সে বলল, বৌদি তো আমার মায়ের মতো, তার নামেই নামকরণ করলাম, খুব অন্যায় করেছি কি?
এইটা শুনে সবাই চুপ হয়ে গেল, কিন্তু ইন্দুবালার মনে একটা খটকা রয়ে যায়। কেননা রামপাল কখনোই তার দিকে সুদৃষ্টিতে তাকায়নি, সবসময় তার চাহনিতে একটা লোভ, লালসা দেখেছে সে। একদিন রাত্রে ইন্দুমালার স্বামী লক্ষণ পাল তাকে বলল যে বাবার সাথে বাণিজ্যের কাজে বাইরে যেতে হবে কয়েকদিনের জন্যে, তুমি সাবধানে থেকো। কিন্তু ইন্দুমালার মন যেন চাইছে না, তার মন চাইছে না তার স্বামীর থেকে দূরে থাকতে, কিন্তু তাকে তো যেতে দিতেই হবে। কাজের জন্যে তার স্বামীকে তো তার শ্বশুরের সাথে বেরোতেই হবে। ইন্দুমালা তার স্বামীর দিকে তাকিয়ে অঝরে কেঁদে ফেলে আর বলে, হ্যাঁ গো, আমি যদি মরে যাই তুমি কিন্তু কষ্ট পেও না। ইন্দুমালার মুখে এ কথা শুনে লক্ষণ পাল তাকে বলে যে ছি ছি, ও কথা মুখে আনতে নেই। তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, এই তো কদিন পর চলে আসবো, দাস দাসীরা রয়েছে, তুমি একেবারে চিন্তা করো না, সাবধানে থেকো। এই বলে লক্ষণ পাল তার বাবার সাথে বেরিয়ে গেল। বাবা আর দাদা বেরিয়ে যাওয়ার পর পুরো বাড়ির ওপর রামপালের রাজত্ব। সে একটা ঘৃণ্য কাজ করতে আরম্ভ করল। রান্নার লোককে কিছু টাকা দিয়ে হাত করে তার বৌদির খাবারের সাথে ঘুমের ওষুধ দিতে আরম্ভ করল। আর ইন্দুমালা যখন সেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, সেই ঘুমন্ত অবস্থায় রামপাল তার বৌদি ইন্দুমালার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এতদিন পর তার মনের ইচ্ছা পূরণ হয়েছে। তার বৌদির শরীর, তাকে ভোগ করতে পেরে সে যে কি আনন্দ। পরক্ষণেই রামপালের মনে আসে যে না না, এ কি ভাবছি, আমি তো বৌদিকে ভালোবাসি, সে তো আমার ভোগ বস্তু নয়। বলে সে মনে মনে হাসে। এদিকে ইন্দুমালা যখন ঘুম থেকে উঠত তখন সে অনুভব করত তার সারা শরীরে ব্যথা আর অজস্র আঁচড়ানো কামড়ানোর দাগ। সে সেই সব দেখে প্রচণ্ড অবাক হতো, কিন্তু লজ্জায় কাউকে কিচ্ছু বলতে পারত না। একদিন রামপাল ইন্দুমালার কাছে এসে বলল, চলো না ইন্দুমালা, নতুন মন্দিরে যাই। ইন্দুমালা চমকে গেল। সে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে নাম ধরে ডাকতে? তুমি আমাকে বৌদি বলবে, বৌঠান বলবে, সোজা আমার নাম ধরে ডাকছো? তখন রামপাল বলে, কিসের বৌঠান? আমি তোমাকে কবে থেকে পছন্দ করি সেটা কি তুমি জানো না? বলে সে হাসতে লাগলো। তারপরেই বলল, বৌঠান, আমি তো মজা করছিলাম, চলো তোমাকে মন্দিরে নিয়ে যাই। আরে দেওর একটু বৌদির সাথে ইয়ার্কি মারবে না? ইন্দুমালার মন গলে যায়। সে সহজ সরল মেয়ে, মনে অনেক রকম সংশয় থাকলেও সে রাজি হয়ে গেল। তারপর সে গেল মন্দিরের মধ্যে, কিন্তু সে মন্দিরে ঢুকে দেখল যে সেই মন্দিরের মূর্তি তার মুখের আদলে বানানো। ইন্দুমালা বলল, হ্যাঁ গো ঠাকুরপো, এটা তুমি কি করলে? মানলাম আমার নামে মন্দির করেছ, কিন্তু ঠাকুরের জায়গায় আমার মুখ, আমার ছবি কেন? রামপাল হেসে উঠল আর উত্তর দিল, কারণ তুমি যে আমার মনের প্রতিচ্ছবি। এ কথা শুনে ইন্দুমালা এক মুহূর্ত সেখানে থাকতে চাইল না। সে মন্দির থেকে বের হতে যাবে, তখনই রামপালের দুই প্রহরী তাকে আটকে দেয়। ইন্দুমালা বলে, ঠাকুরপো, আমার সাথে যা করছো তোমার দাদা আর শ্বশুরমশাই জানতে পারলে তোমার কি অবস্থা করবে ভেবেছ? রামপাল হেসে উত্তর দিল, আমি কি এত বড় বোকা? আরে দাদাকে কবে শেষ করে দিয়েছি। এ কথা শুনে ইন্দুমালার পায়ের নিচ থেকে যেন কেউ মাটি কেড়ে নিল। ইন্দুমালা বলল, কিভাবে, কি করেছো? বলো, তুমি মিথ্যা কথা বলছো। রামপাল বলল, দাদার খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছিলাম যখন সে রাতের খাবার নিয়ে সেই দিন রাতে বাবার সাথে বেরিয়ে গেল। সেই সময় এখন আমি রাজা হব আর তুমি হবে আমার এই মন্দিরের নর্তকী। কই, তোমার রূপ তো দেখলাম, এবার নাচো। ইন্দুমালা সামনে একটা প্রদীপ দেখতে পেল আর সেই প্রদীপের আগুন তার শরীরের শাড়িতে নিজেই ধরিয়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল তার শাড়িতে। সে চিৎকার করে বলতে লাগলো, রামপাল, আমার মনে যে তুমি কষ্ট তৈরি করেছ, আমার স্বামী আর শ্বশুরকে হত্যা করে, তার ওপর আমার পেটের নবজাতক শিশুকে হত্যা করে, আমি তোমাকে ছাড়ব না। এই বলে চিৎকার করতে করতে ইন্দুমালার দেহ মন্দিরের চাতালে লুটিয়ে পড়ল।
এদিকে দেখা গেল যে রামপাল মিথ্যে বলেছিল। তার দাদা আর বাবা কিন্তু মরেননি। আসলে সে ভেবেছিল ইন্দুমালা যদি তার হাতে চলে আসে তাহলে তার দাদা বাবাকে কিছু একটা করবে। এদিকে বাণিজ্যের কাজের শেষে ইন্দুমালার স্বামী বাড়িতে ফিরে এসে দেখে তার স্ত্রী বাড়িতে নেই। সে সারা বাড়ি ইন্দুমালাকে খুঁজে বেড়ায়, চিৎকার করে বলে, ইন্দুমালা, ইন্দুমালা, কোথায় গেলে? তখন রামপাল হাউমাউ করে কাঁদতে কাঁদতে এসে তার দাদাকে বলে, আরে কি আর দুঃখের কথা বলবো দাদা, তোমার গিন্নি যে এত খারাপ আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমি তাকে আমার মায়ের মতো ভেবেছিলাম আর তাই জন্যেই তার নামে মন্দির তৈরি করেছিলাম। রাতের আধারে পরপুরুষের হাত ধরে সে ঘর ছেড়ে পালিয়েছে, আমি দেখেছি। আমি তাকে বাধা দিতে গিয়েছিলাম কিন্তু সে শোনেনি, সে চলে গেছে এই বাড়ি ছেড়ে। এই কথা শুনে লক্ষণপাল বলল, আমি তোর এই কথা বিশ্বাস করি না, ইন্দুমালা এমন নারী নয়। রামপাল বলল, দাদা, নারীর মন হলো মোমের মতো, পুরুষ ছুঁয়ে দিলে গলে যায়, বৌঠানো তাই করেছে। এদিকে ইন্দুমালার কথা ভেবে ভেবে লক্ষণপাল নিস্তেজ হয়ে পড়েছে। ইন্দুমালার শ্বশুরমশাই গোবিন্দপালও বেগতিক দেখে তার ছোট ছেলের বিয়ে ঠিক করে এবং ঠিক করে যে তার ছেলের তৈরি সেই মন্দির চত্বরে তার ছোট ছেলে রামপালের বিয়ে দেবেন। নির্দিষ্ট দিনে বিয়ের কাজ শুরু হয়, তবে ঘটনাটা ঘটে মধ্যরাতে। যখন বিয়ের কাজ শুরু হচ্ছে, বিয়ের পিঁড়িতে রামপাল আর রামপালের হবু বউ বসেছে। হঠাৎ করে সেই বউয়ের ভেতরে ইন্দুমালার প্রেতাত্মা ভর করে আর সে সেখানে উপস্থিত সবাইকে তার করুণ কাহিনী বলতে থাকে। সে তার স্বামী লক্ষণপালকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাকে বলতে পারিনি গো, তুমি যে বাবা হতে চলেছিলে, কিন্তু নিয়তির কি পরিহাস তুমি দেখো, তুমি জানতেও পারলে না, আর আমি আগুনে পুড়ে শেষ হয়ে গেলাম। আমার মৃত্যুর জন্য দায়ী তোমার ছোট ভাই রামপাল, আর আমি আজ রামপালের জীবন শেষ করতে চলেছি, না হলে আমার মুক্তি ঘটবে না। সেখানে উপস্থিত সকলেই দেখল যে সেই বউ বিয়ের যজ্ঞের আগুন থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে রামপালের গায়ে ঠেকিয়ে দেয় আর তারপর রামপালকে ঠেলে দেয় সেই বিশাল যজ্ঞের আগুনের মধ্যে। রামপাল ছটফট করতে থাকে কিন্তু সে সেখান থেকে নড়তে পারে না, আর তাকে বাঁচানোর জন্যেও কেউ তার কাছে আসতে পারে না। সেখানে উপস্থিত সকল লোকের সামনেই রামপালের দেহ পুড়ে ছাই হয়ে যায়। তার কিছুদিন পর লক্ষণপালও মারা যায়। দুই ছেলের মৃত্যুর শোকে গোবিন্দপাল যেন পাগল হয়ে গিয়েছিলেন, আর তিনি তার রাজ্য ছেড়ে কোথায় যে চলে যান কেউ জানতে পারেনি। এই ঘটনা আজও মানুষের মুখে মুখে রটে আছে, আর সেই মন্দিরের ছবি আমি তোমাকে পাঠাচ্ছি। প্রেতপক্ষের সকলকেই আমার ভালোবাসা রইল। আমি শান্তা আক্তার মুন্নি। আমাকে তোমরা আগের মতো যদি ভালোবাসা দাও আর ঘটনা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন ঘটনা সংগ্রহ করে আমি তোমাদের উপহার দেব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ঘটনা কেমন লাগলো, তাহলেই আমার কষ্ট করে ঘটনা সংগ্রহ করা সার্থক হবে। ভালো থেকো সবাই। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল শান্তা আক্তার মুন্নির পাঠানো ঘটনা। একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম। জ্যোৎস্না পাগলির সিরিজ শেষ হওয়ার সাথে সাথেই শান্তা কিন্তু আমাদের আরেকটা দুর্ধর্ষ ঘটনা উপহার দিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যেরকম শান্তা তোমাদেরকে বলেছে। কমেন্ট করলে ও বুঝতে পারবে যে ঘটনা তোমাদের কিরকম লাগছে, আর তাহলে আমার সাথে সাথে ও কিন্তু ইন্সপায়ার হবে। যেমন আমি ঘটনা পড়ে শোনাই তেমনি ও ইন্সপায়ার হবে আরো ঘটনা তোমাদেরকে বা বলতে পারো আমাদেরকে উপহার দিতে। আর তোমরা যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। তবে সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করে যেতে পারো। সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না হয়, কেননা কপিড কন্টেন্ট পড়ে শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাবো একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে অনন্যা বিশ্বাস, তারা পাসওয়ান, নন্দিতা পাল লিখেছে দুটো ঘটনাই অসাধারণ। নন্দিনী, তোমার পাঠানো গল্পের পরের পার্ট শোনার অপেক্ষায় রইলাম।
বিবেক দাস লিখেছে, দুটো ঘটনাই দারুণ, তবে নন্দিনীর ঘটনা আরো ভালো লেগেছে। নন্দিনী, তোমার ঘটনার পরবর্তী পর্ব শোনার অপেক্ষায় রইলাম। কমেন্ট করেছে তন্ময় মণ্ডল, ঈশান দাস, টুম্পা দাস, অমিতা ঠাকুর, অনুশ্রী ঘোষ। সুমিত্রা পট্টনায়ক লিখেছে, বাস্তুসাপের ঘটনাটা যত শুনছি ততই অবাক হচ্ছি। সত্যি এত অবিশ্বাসের যুগে এত ভক্তি আর ভালোবাসা না থাকলে তাকে পাওয়া যায় না। যেমন গায়ে কাঁটা দিল তেমন চোখে জল ভরে গেছে। সত্যি নন্দিনীর ঘটনাতে আমাদের পরিবারকে একটা মেসেজও দিচ্ছে যে ভালোবাসা আর বিশ্বাসের থেকে বড় তন্ত্র কিছুই নেই। জয় মা দুর্গা, জয় মা মনসা। কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি, নসরিন খাতুন, অমৃতা ব্যানার্জি, SJ ব্লগ। নবনীতা দে লিখেছে, দুটো ঘটনাই অসাধারণ লাগলো, তবে বাস্তুসাপের ঘটনাটা বেশি ভালো লেগেছে। নেক্সট পার্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস টু প্রেতপক্ষ। কমেন্ট করেছে তিথিস ব্লগ, লোপামিনী ব্লগ, মহাশ্বেতা দাস, অয়ন হালদার, অভি স্টুডিও, কান্তা দাস, সুদেশনা সিনহা রয় লিখেছে, প্রথম ঘটনাতে জ্যোৎস্না পাগলির উচিত শাস্তি দিয়েছে তার হত্যাকারীদের। গুড এন্ডিং অফ জ্যোৎস্না পাগলির ওয়ান্ডারফুল এপিসোড। সেকেন্ড ঘটনা গুড। সুতপা নাগ লিখেছে, বৃষ্টি ভেজা রাতে জমজমাট একটা স্পেশাল এপিসোড গিফট পেয়ে আমি আর আমার মেয়ে দারুণ খুশি। আজকের ঘটনা নিয়ে তো কোনো কথাই হবে না, দুটোই বহু প্রতীক্ষিত ঘটনা। দারুণ দারুণ লাগলো আজকের এই স্পেশাল এপিসোড। লাভ ফ্রম হাওড়া। কমেন্ট করেছে লাভলি সুলতানা, রিয়া সর্দার, জাভেদ আহমেদ, সঙ্গীতা দেবনাথ, অভিজিৎ সাহা, ইসমাইল কমেডি, চুমকি ঘোষ, একলা পথের পথিক রে ভাই, নো ওয়ান আর গীতা গোস্বামী। এই সব কটা কমেন্টই এসছে জ্যোৎস্না পাগলির শেষ ঘটনা, ইতি ও বাস্তুসাপের ঘটনা পার্ট 3 প্রেতপক্ষের 217 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।